আমাদের আজকের বিষয় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি জামায়াত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি রাজ্জাকী ভাইকে দিয়ে জায়গায় এই যে আপনি একটা হাড্ডাহাড্ডি লড়াই কথা বলছেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে নানান জায়গায় যে কোথায় যেন মারামারি হয়েছে জায়গাটার কথা, মিরপুরের পীরের বাগে গতকালকেই আমরা দেখেছি। তো তারপরে নির্বাচনী প্রচারণা করতে গিয়েও মারামারি নানান জায়গায় হচ্ছে, কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, কাউকে মনে করেন জোট থেকে দিছে তাকে ঢুকতে দিতেছে না, এই ধরনের বিষয়গুলো চলমান আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা আমি একটু ভিন্নভাবে বলি। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সাবজেক্ট টু কন্ডিশন, নির্বাচনটা যদি সুষ্ঠু হয়। সুষ্ঠু হবে কি হবে না সেটার ব্যাখ্যা আমরা পরে আসব, কিন্তু নির্বাচনটা যদি মোটামুটি সুষ্ঠু হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। কেন নাই আমি আপনাকে সেটা বলছি। হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনি মনে করেন? আমি একেবারে নিশ্চিত হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় এবং যদি 60%ও সুষ্ঠু হয়। সুষ্ঠু না হওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন কেন? সেটা পরে বলছি। সুষ্ঠু না হওয়ার ব্যাপারে এটা শেষ করি। 4 কোটি ভোটার নিয়ে কারো কোনো দ্বিমত নাই। গত 15 বছরে জমছে যারা ভোট দিতে পারেন নাই, তরুণ ভোটার যাদেরকে বলা হয় না, 4 কোটি ভোটার। এই তরুণ ভোটাররা আওয়ামী লীগের সাথে তাদের হয়তো বিরূপ মনোভাব থাকতে পারে, কারণ তারা কিন্তু ওই 14-15 বছর তাদেরকে ক্ষমতায় দেখছে, ভোট দিতে পারে নাই, তাদেরকে তাড়াইয়ে দেওয়া হয়েছে বা তারা চলে গেছে, হট এভার ইট ইজ। এই 4 কোটি ভোটার গত 17-18 মাসের যে তাদের দেখা এক্সপেরিয়েন্স, সেখান থেকে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে। সেখান থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত যদি সে নেয়, তাহলে সে নিবে যে এই 15 মাসে কোন দলটার অ্যাক্টিভিটিস কীরকম, কোন দলের অ্যাক্টিভিটিস ফ্যাসিজমের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস জুলাই চেতনাধারীদের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পক্ষে, কোন দলের অ্যাক্টিভিটিস সব কিছু বাদ দিয়ে শুধুই নির্বাচনের পক্ষে। এগুলা ওরা দেখবে, আপনার আমার বলে দেওয়ার ব্যাপার নয়, কেননা মাত্র 18 মাসের ঘটনা, এটা তাদের ভুলে যাবারও নয়। সুতরাং আমি মনে করি যে এই জুলাই চেতনা যারা ধারণ করবে, ভোট তাদের দিকে যাবে, 1 নম্বর। 2 নম্বর আর একটা কথা বলি, কথাটা আমি আগেও বলছি আজকেও বলছি, কারণ বলা দরকার। জুলাই চেতনা তো সবাই ধারণ করে। জুলাই চেতনা আমি কিন্তু সেই বিতর্কে যাই নাই। অর্থাৎ ভোটার চিন্তা করবে জুলাই চেতনা ধারণ করে, আপনি বসে বিজ্ঞাপন দিলে তো হবে না। আমি যদি বলি এখানে বসে মিস্টার রাজ্জাকী সবচেয়ে ভালো, এটা তো সবচেয়ে ভালো সবার বলতে, সব দলই তো বলছে যে তারা জুলাই চেতনা। আমি তো বলছি সব দল বলতে পারে, রাইটও আছে তাদের বলার, কিন্তু ভোটার চিন্তা করবে সেটার রাইট তো আপনার নাই। ভোটার কি চিন্তা করবে, ভোটার কাকে চিন্তা করবে, যে অমুকে জুলাই চেতনার পক্ষে অমুকে বিপক্ষে, এই অধিকার তো ভোটারের, আপনার না। সুতরাং ভোটার কি চিন্তা করবে সেটা তো আমি হাত দিতে পারবো না তার উপরে। সুতরাং ভোটার যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে। যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, নির্বাচন সুষ্ঠু হয়। ব্যতিক্রম হলেই মনে করবেন নির্বাচন সুষ্ঠু হয়নি, প্রমাণও পাবেন। এবার আসেন বাকি চ্যাপ্টারে আসি। 1400 লোক মারা গেছে কেউ বলে, ইতিমধ্যে এই কথা চলে আসছে 400 মারা গেছে। এই মোমেন সাহেব, আব্দুল মোমেন সাহেব এক ইন্টারভিউতে বলছে, ওই যে আচ্ছা তারটা আমি আমলে নিলাম না, 1400 লোক মারা গেছে, ছেলে পেলে মারা গেছে। এইখানে কোনো 75 বছর বয়সে বুড়া মারা যায় নাই, কোনো 55 বছর বয়সের রাজনৈতিক নেতাও মারা যায় নাই। রাজনৈতিক নেতা বলছে এস্টাবলিশ, তাদের একটা নাতি পুতি ছেলে কেউ মারা যায়নি, তাদের সন্তানরা সুরক্ষিত ছিল সব। যারা মারা গেছে তারা এই দেশের সন্তান, যেই লেভেলের হোক, ছাত্র হোক, শ্রমিক হোক, ওই রিক্সা চালক হোক, তারা মারা গেছে। এবং এই যে 1400 লোক মারা গেছে, তাদের বাপ চাচা দাদা নানা যারা যে দলই করুক না কেন, তারা যদি দেখে যে যে দলের সে ভালোবাসে, যে দলে সে আছে, কিন্তু সেই দল আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে বা ফ্যাসিজমের পক্ষে, আপনি নিশ্চিত থাকেন উপর দিয়ে যাই বলুক, ভিতর দিয়ে ভোট তাদেরকে দিবে না। প্লাস তারা প্রচার করবে যারা বিট্রেয়ার, এরা জুলাই চেতনার পক্ষে না, সুতরাং এ থেকে ভোট দেওয়া যাবে না। উপরে বলবে না, কারণ সেটা দল করে, কিন্তু ভিতরে। এবং এই প্রচার আপনি ঠেকায় রাখতে পারবেন না। একইভাবে যারা আহত হয়েছে 30,000 40,000, সে যখন দেখে তার চোখের সামনে তার মেয়েটার একটা চোখ নাই, সে যখন চোখের সামনে দেখে যে তার একটা ছেলের 2টো পা নাই, এই ব্যথা আপনি কি দিয়ে গুছাবেন? আপনি কি দিবেন তাকে, কি কম্পেনসেট করবেন? একটা ঠ্যাং নাই, তারে 5 কোটি টাকা দিলেই কি হবে? একটা মেয়ের চোখ নাই, তারে 50 কোটি টাকা দিলে কি হবে? সুতরাং আপনি সে উপর দিয়ে যে দলই করুক, ভিতর দিয়ে সে ভোট অন্য জায়গায় দিবে। এই কারণে বলছি, ভোট যদি সুষ্ঠু হয়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। আর হাড্ডাহাড্ডির মানে সুনিশ্চিত কেউ 2/3 মেজরিটি পাবে না, কোনো দল হয়তো জিতবে সিঙ্গেল মেজরিটি নিয়ে।
যে হাড্ডাহাড্ডির কথা আপনি বললেন। এইবার আসেন, হাড্ডাহাড্ডি হবে কি হবে না, সুষ্ঠু ভোট হবে কি হবে না সেই জায়গাটায় আসি। চিৎকার করে বলছে এইরকম এজলাসে এসে, আরে এজলাসে না কি বলে এটারে, আপনার ডায়াসে এসে কি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট থাকে না, বলে নাই? বহু লোক টকশোতে এসে বলছে ডাকসু চাকসু রাকসু এতে যারাই জিতুক কিচ্ছু আসে যায় না, এইভাবে স্যাটায়ার করে বলতো। তাহলে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করলেন কেন? নির্বাচন কমিশনে কোন এখতিয়ার আছে? নাম্বার ওয়ান, নির্বাচন কমিশন দুইটা প্রশ্ন আগেও করছে, আজকেও করতেছি। নির্বাচন কমিশন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি বলেন আপনি কোন আইনে নির্বাচন দিছেন? আপনি এবার যে তফসিল ঘোষণা করছেন সেখানে আপনি বলেন নাই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন দিছেন। নাম্বার টু, যদি আপনি ভুলে গিয়ে থাকেন কালকে সকালে আবার পত্রিকায় বলেন আমার সেদিন ভুল হয়ে গেছিল, আজকে বলে দিলাম এই সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক। কোম্পানির একটা লোকরে চাকরিচ্যুত করলেও বলে বা এই কোম্পানির এত নম্বর আর্টিকেলের সি ধারা মোতাবেক তোমাকে চাকরিচ্যুত করা হইলো, আপনি তফসিল দিলেন কোন আইনে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে আপনাকে এখতিয়ার দিছে চিঠি দিয়া বন্ধ করে দেওয়ার জন্য? আপনি বিভাগীয় কমিশনের চিঠি দিচ্ছেন, ডিসিকে চিঠি দিচ্ছেন, যেখানে বড় দল বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে নাই, সেখানে আপনি চিঠি লিখছেন কি? চিঠিতে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য বিভাগীয় কমিশন এবং ডিসিকে চিঠি লিখছেন। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের উপর যে প্রভাব পড়বে এ ব্যাপারে আপনারা নিশ্চিত হইছেন। তাহলে তারপরে আপনি এই যে চিঠিটা দিলেন, এটা কি আপনার অযোগ্যতা, অক্ষমতা, অদক্ষতা, নাকি ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর সামিল? এটা প্রশ্ন আসে। প্লাস যে সমস্ত বড় বড় দল দায়িত্বশীল তারাও তো বলেননি যে না এটা কিছু আসে যায় না, নির্বাচন হোক। কিন্তু আলটিমেটলি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে। কিন্তু চিঠিটা তো ইস্যু করছে কি বলে আপনার ইসি, ইলেকশন কমিশন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তার কোনো রাইট নাই, একটা আইন দেখাক যে এই আইনে সে করছে। দুই নম্বর, আপনি যেটা তাহলে কোন আইনে করছে আসলে? যে ওনার মন গড়া কারো ইনফ্লুয়েন্স, এই জন্য নির্বাচন কমিশন চালায় কে? সেকেন্ড প্রশ্ন আসলো আপনার এই কোথা থেকে? কারণ আপনি বন্ধ করবেন কেন? বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কি আপনার পুলিশ ব্যবহার হবে, আপনার ডিসিএসপি ব্যবহার হবে, আপনি ইউএনও টিউএনও ব্যবহার হবে? কিছুতে ব্যবহার, ওটা তাদের ব্যাপার। কালকে বাজারে একটা নির্বাচন হবে, আপনি নিশ্চিত করে দিবেন? কে আপনি? আপনার নির্বাচনের জুরিডিকশনের মধ্যে তো নাই। অনধিকার চর্চা কার ইশারায়, কোন ইঙ্গিতে? প্রশ্ন রাখলাম, নির্বাচন কমিশনকে চালায় কে? এই চিঠি ইস্যু করলো কোন হিসাবে? চিঠি ইস্যু করার পরও সে বহাল তবিয়তে কেন আছে? এটা কি তার অযোগ্যতা, অদক্ষতা, নাকি ইঞ্জিনিয়ারিংয়ের সামিল? দুই নম্বর আসেন, মাহমুদুর রহমান সাহেব মান্না নিজে বলছেন যে আমি দুই জায়গায় একই কাগজপত্র দিয়েছিলাম, আমার এক জায়গায় নমিনেশন পেপার ঠিক হইলো আর এক জায়গায় হয় নাই, যদিও পরে আবার সেটাকেও আপনি করছেন, একসেপ্ট করছেন। তাহলে এই 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 দ্বিচারিতা কেন? এক। দুই, আপনি একটা স্বচ্ছ, সবাই দেখতেছে দ্বৈত নাগরিকত্বের বহু লোক প্রার্থী হয়েছে। আমি সেই বিষয়ে আমি আসলে আমি আলোচনা করতে চাই, কিন্তু আমি এই পর্যায়ে আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি কথা আমরা বলছি, আলোচনা করছি, জরিপের বিষয়টিও বলছি, এর বাইরে রাজ্জাকি ভাই বলছিলেন যে জরিপের বাইরেও হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি বা সেরকম আশঙ্কার কথা। আমি একটু গতকালকের ঘটনা একটু উল্লেখ করতে চাই। রাজধানীর মিরপুরের পীরেরবাগে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে, এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পীরেরবাগ 60 ফুট এলাকায় ঘটনা ঘটে। বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন। তারা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান। বিষয়টি জানার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে 4 নারীকে আটকে রাখা হয়। খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে সংঘর্ষ নয়, এটি হাতাহাতির ঘটনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ হাড্ডির কথা কম আছে ওখানে, হাতের কথা আছে। হাতের কথা আছে, অর্থাৎ হাড্ডির ফাংশনও ওখানে হয়েছে। বিশ্লেষণ করবার মতো ঘটনাটি। ওখানে প্রার্থী হচ্ছেন জামাতে ইসলামের আমির, খুব গুরুত্বপূর্ণ আসন। জি। আবার জামাতে ইসলামের নারী কর্মীরা মাঠে অত্যন্ত সক্রিয়। আবার সাংঘর্ষিক অবস্থা দেখেন, তারা একজন নারী প্রার্থীও দেয়নি। অনেক উপাদান এখানে এই ঘটনাগুলোর মধ্যে।
ঠিক তার একদিন আগে বা 1.5 দিন আগে জঙ্গল সলিমপুর, চিটাগাংয়ের খুব গুরুত্বপূর্ণ এলাকা, জঙ্গল বলা হলো আসলে জঙ্গল না, লোকালয়, খুব স্পর্শকাতর এলাকা। ওখানে এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণের শিকার হয়েছে। এখন আমরা বলছি যে ওখানে ঘেরাও করে তাদের উপর হামলা হয়েছে, আর সম্বোধন করছি দুর্বৃত্ত বা সন্ত্রাসী। সিসি ক্যামেরার ফুটেজেও যতটুকু দেখা যাচ্ছে খুব লুকানোর অবস্থা নেই, যে দুর্বৃত্ত বলে, সন্ত্রাসী বলে, দুষ্কৃতিকারী বলে আড়াল করে ফেলা, এদের পরিচয় আছে। তো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে তাদের কাছে এ সংক্রান্ত তথ্য অবশ্যই ছিল বা আছে, যে ওই এলাকায় কী হয়েছে আগেও। তো তারা মাত্র একটা গাড়ি নিয়ে ওখানে একটা অভিযানে গেলেন বা রেকিতে গেলেন, আবার তাদের উপর যে হামলাটা হলো, একজনের মৃত্যু হলো। তো আবার যার মৃত্যু হয়েছে তিনি অত্যন্ত চৌকস অফিসার, র্যাবের কর্মকর্তা, আর র্যাব তো অবশ্যই একটা এলিট ফোর্স। তো প্রশ্ন তো আসে যে একটা এলিট ফোর্স যেখানে হামলার শিকার, এমনকি মৃত্যুরও শিকার, সেখানে প্রার্থীদের কি অবস্থা হতে পারে নির্বাচন পর্যন্ত। আবার আমরা প্রার্থী পর্যন্ত যদি থেমে যাই, ওখানে একটা বৈষম্য হয়। ভোটারদের কি অবস্থা, যারা ভোট নেবেন, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন, তাদের নিরাপত্তাটাই বা কোন পর্যায়ে আছে, এই প্রশ্নগুলোর দিকে কিন্তু আমরা গোলাম যাচ্ছি না। পরোয়ার এই আশঙ্কাটির কথা বলেছেন জি গতকালই। যৌক্তিকভাবে তিনি ওই বিষয়টা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের এখানে দুঃখজনক ঘটনা হচ্ছে, যখন যিনি আক্রান্ত হন তার স্বজন বা তার দল শুধু ফোকাস করে বিষয়টা, অন্যরা ওই সময় চুপ থাকে, অথবা একটা দায় মোচনের চেষ্টা করে, অথবা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কেন, ওই দিকে কিন্তু আমরা খুব একটা যাচ্ছি না। আপনি দুটো দলের মধ্যে গত কয়েকদিন যেভাবে শব্দবোমা হচ্ছে, তো এই শব্দবোমাগুলো প্র্যাকটিক্যাল বোমায় পরিণত হওয়ার একটা আশঙ্কা কিন্তু ঘটছে, এবং দুই পক্ষই তাদের শক্তি সামর্থ্যের একটা জানান দিচ্ছেন। তো এরপরও অন্তত হাতাহাতি, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাতাহাতি পর্যন্ত, অন্তত মিরপুরেরটা, কিন্তু সামনের দিনগুলো কোন পর্যায়ে যেতে পারে আমাদের একটা উদ্বেগ আছে। এর মধ্যে আবার দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন এক তথ্য দিলেন, তথ্য দিতে গিয়ে আমাদেরকে আরও প্রশ্নবিদ্ধ করে ফেললেন। তিনি বলেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো, বেহাত হওয়া যে অস্ত্রগুলো, সেগুলো নির্বাচনের দিন ব্যবহার হবে না। বড় মারাত্মক তথ্য, কিন্তু শুধু বক্তব্য নয় এটা। তিনি এই তথ্যটা স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি করে জানলেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না সেদিন? তার মানে অস্ত্রগুলো কোথায় আছে বা কাদের হাতে আছে সেটাও তিনি জানেন। সমান্তরালে তো প্রশ্ন আসছে যে চট্টগ্রামে ওখানে গোলাগুলিতে যেই অস্ত্রগুলো ব্যবহার হয়েছিল, এগুলো কি অস্ত্র, কার অস্ত্র, লুণ্ঠিত অস্ত্রেরই কিছু কিছু কিনা, অথবা হাদির উপর যেই গুলি হয়েছিল, যে অস্ত্র ব্যবহার হয়েছিল, এগুলো কোন অস্ত্র? অবৈধ তো অবশ্যই, কিন্তু কোন অস্ত্র, লুণ্ঠিত কোনো অস্ত্র কিনা। বরাবর আমরা যেটা দেখে আসি, নির্বাচন যত ঘনায় তত অবৈধ অস্ত্র উদ্ধারের একটা মহড়া চলে, অভিযান চলে। এবার একদিকে প্রচুর অবৈধ অস্ত্র বাইরে, তার উপর আবার বৈধ অস্ত্রেরও কিন্তু অবৈধ ব্যবহার আমরা দেখি। খুব সাংঘর্ষিক অবস্থা। এর মধ্যে আবার জামাতে ইসলাম থেকে একেবারে রাজনৈতিকভাবে, যেটা তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। আপনি দেখেন নিরাপত্তাটা কত প্রাসঙ্গিক, কিন্তু আলোচনায় আবার নিরাপত্তাটা আনছেন না, বরং নিরাপত্তাটা আনছেন এভাবে যে তারেক রহমান সাহেব যদি এ ধরনের নিরাপত্তা পেতে পারেন, তাহলে জামাতের আমিরও পেতে পারেন। অর্থাৎ এই নিরাপত্তাকে তারা যত না নিরাপত্তার জন্য উচ্চারণ করছেন, তার চেয়ে হচ্ছে ওই যে হেডম দেখানো, স্মার্টনেস শো করা। তো এগুলো তো জনগণের সাথে এক ধরনের তামাশা। কারণ বাংলাদেশে একটা সুবিধা আছে, যতই জনগণ একটা পর্যায়ে বলুক যে না ভাই আমরা কোনো রাজনীতিতে নাই, আমরা আছি নীতি নিয়ে, এটা দিন শেষের কথা। দিনভর কিন্তু সে রাস্তায় থাকে, কোনো না কোনো একটা দলের পক্ষে সে অবস্থান নেয়, বিনা পয়সায় নেয়, সবাইকে যে টাকা দিয়ে আনতে হয় তা কিন্তু নয়। তো যখন এবার নতুন বন্দোবস্ত শব্দটা আমরা শুনছিলাম বারবার, কয়েকটা জায়গায় আমরা একটু আশাবাদী হচ্ছিলাম যে অন্তত পুরো না হোক, আংশিকও যদি হতো, যে নির্বাচনে হাড্ডির কোনো ফাংশন আসবে না, হয়তোবা চালাকি আসবে, চাতুরি আসবে। আরও বিশেষ কারণে এই কারণে যে এখন যারা মাঠে আছেন, যে দুটা বড় দল বা এনসিপি সহ ধরলে তিনটা, এই তিনটা দল তো অত্যন্ত ঘনিষ্ঠ, চেনা জানা। তারা 24-এর গণ অভ্যুত্থানের বা বিপ্লবের অন্যতম অংশীজন। কিন্তু তারা যে ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন, যেসব শব্দ ছুটছেন, এগুলো কিন্তু আমাদেরকে ভয় জাগাচ্ছে। আর জামাতের ভয়টা একটু স্বাভাবিক, আসলে ভয় অথবা উদ্বেগ।
পরপর কয়েকটি জমায়েতে ঢাকা শহর কিন্তু সহ্য করতে হয়েছে, গণজমায়েত যেগুলো বলে। হাদির জানাজাকে ঘিরে একটা জমায়েত, এর পরবর্তীতে তারেক রহমান সাহেবের দেশে আসা উপলক্ষে আরেকটা বিশাল জমায়েত, এরপরে আরেকটা শোকের জমায়েত, বেগম খালেদা জিয়ার জানাজা। এইগুলোর সর্বশ্রেষ্ঠার যে যোগফল, সেটাতে দেখা গেল জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি হয়েছে। আপনি বিএনপি পছন্দ করেন আর না করেন, বেগম জিয়ার প্রতি সম্মান, শ্রদ্ধা, তারেক রহমান সাহেবের প্রতি সমবেদনা, এমনকি দোয়া করা। এখানে উল্লেখ করতে চাই, যেহেতু জামাতের কথাটা এসেছে, আপনি খোঁজ নিলে জানতে পারবেন, আমি কয়েকটা ভাষা দেখেছি। জামাতে ইসলামের নেতারা যখন ওই শোক বইতে স্বাক্ষর করেছেন, তাদের চমৎকার চমৎকার বাক্য, শুধু আল্লাহ তারেক রহমান সাহেবকে শোক সইবার শক্তি দেখ, এতটুকু পর্যন্তই নয়, অত্যন্ত আবেগ ঘন বক্তব্য তাদের এক একজনের। কিন্তু আমরা খেয়াল করলাম কি, তারা ওখান থেকে বেরিয়ে এসেই যাকে সমবেদনা জানিয়েছেন তাকে একটা খোঁচা দিচ্ছেন। যেই দলের নেত্রী, অর্থাৎ যিনি আর বিএনপির নেত্রী না, জাতীয় পর্যায়েরও ভিন্ন কিছু, তাকে সম্মান জানাচ্ছেন, ঠিক পরক্ষণে দলীয় কার্যালয়ে এসেই কিছু একটা শর্তযুক্ত কথা বলছেন। হয় নিরাপত্তার কথা আনছেন, অথবা তারেক রহমান সাহেবের নিয়ে এই ধরনের আয়োজন কেন, এত মানুষ কেন, খোলামেলা এইভাবে না বললেও তারা শর্তযুক্ত করে কিন্তু এগুলোর দিকে একটা ইঙ্গিত দিচ্ছেন। তাতে তাদের মধ্যে একটা জেলাসি পরিষ্কার। আরেকটা হচ্ছে, তারা হয়তো বা পরিষ্কার করে বলতে পারছেন না যে তারা একটা ফাঁকা মাঠ আশা করেছিলেন, অন্তত নমুনা তাই বলছে। তারেক রহমান সাহেব দেশে ফেরাতে মাঠটা ওইভাবে ফাঁকা থাকছে না। তো আরেক প্রেক্ষিত, তো এই প্রেক্ষিতের মধ্যেও তো ঐকমত্যের ভিত্তিতে এই শব্দটা এখনো গত কয়েকদিন আর ব্যবহার হয় না, অন্তত বোঝাপড়া হতে পারত। ঐকমত্য নাই হোক, বোঝাপড়া হতে পারত, পরিস্থিতির অনিবার্যতা হতে পারত। তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তারা প্রকারান্তরে শত্রুতার দিকে কিন্তু চলে যাচ্ছেন। এবং হুমকি ধমকি যেগুলো দিচ্ছেন একদম কম কথা নয়, কিন্তু কোথাও কোথাও বলা হচ্ছে যে প্রশাসন ঝুঁকেছে, প্রশাসন পক্ষ নিচ্ছে, কোথাও কোথাও দু দলকে কিন্তু বিভিন্ন এলাকায় ছোট্টখাটো আক্রমণ করছে, কোথাও কোথাও প্রার্থীকে জিম্মি করে রাখার ঘটনাও আছে। হয়তো সব তথ্য গণমাধ্যমে আসছে না, এগুলো কিন্তু উদ্বেগ জাগাচ্ছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি বলতে গেলে ভোটের হাড্ডাহাড্ডি না, শক্তির হাড্ডাহাড্ডি, জরিপের হাড্ডাহাড্ডি না, জরিপের হাড্ডাহাড্ডি না, না, শক্তির হাড্ডাহাড্ডিতে চলে যাচ্ছে। সেটা আমাদের কারোর জন্যই কিন্তু আমাদেরকে স্বস্তি দিচ্ছে না, এটা উদ্বেগ কাজ আপনি করছে। হাড্ডির কথা বলছিলেন, জি, শক্ত অবস্থানের কথা। আমি রাজ্জাকির ভাইয়ের কাছে আসতে চাই আবারও। নির্বাচন আচরণবিধি নিয়েও আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। কালকে আমরা দেখেছি যে কথা বলছেন, আজকেও কথা বলেছেন, নাহিদ ইসলামের বেলায় ইসি শো কজ করছে, অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ থাকছে ইসি, এটি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন। আমি যদি কয়েকটি জেলার কয়েকটি তথ্য উল্লেখ করি, 27 জেলায় অন্তত 73 জনকে শো কজ করা হয়েছে। বিএনপির 35 জন, জামায়াতের 18 জন, এনসিপির 4 জন, ইসলামী আন্দোলনের 3 জনকে শো কজ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে, কোথাও কোথাও জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন নিয়েও আলোচনা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? আপনি যতগুলো দলের নাম বললেন তাতে কিন্তু আমরা সম্ভাব্য যে দলটা ক্ষমতায় আসবে তাদের নামটা নাই। এই যে আচরণবিধি যে এতজন বললেন, কারা ক্ষমতায় আসবে সম্ভাব্য আপনার কাছে মনে হচ্ছে? আমি কিন্তু সব বিএনপির 35 জন, জামায়াতের 18 জন, এনসিপির 4 জন, ইসলামী আন্দোলনের 3 জন। না আপনি এর আগে বললেন না, ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি না, ওই যে নাহিদ, না ওই যে নাহিদ কি বলে নির্বাচন নিয়ে আচরণবিধি লঙ্ঘন, জি, জাতীয় পার্টির কে বললো? না, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে নাহিদকে শোকজ দেয়, তারেক রহমান সাহেবকে শোকজ দেয়, নিশ্চুপ থাকে, সেটাই বলছে তিনি। দেখেন, ক্যাটাগরিক্যালি কারো নাম বইলে আমি বলতে চাই না, নাম বলার প্রয়োজনও নাই। আমরা তো অ্যাকশনে দেখতেছি, অ্যাকশন কতগুলো জিনিস, যেমন ধরেন এই যে এলিট ফোর্স নিহত হয়েছে ইলেকশনের আগে। আচ্ছা, পীরের বাগে কি হাড্ডাহাড্ডি মারামারি হইতেছে, মহিলাদেরকে আটক পর্যন্ত করছে বললেন। তারপরে হারানো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, ইন এডিশন লুট করা অস্ত্র, যেটা পুলিশের থানার থেকে, যেটা একটা হাস্যকর বিষয়। পুলিশের অস্ত্র লুট করে আর সেই অস্ত্র উদ্ধার হয় না, এই ঘটনা ভাই আমার জন্মের পরে বাংলাদেশে পয়লা শুনলাম। কারণ তারা উদ্ধার করতেছে না। উদ্ধার করবে না কেন? করবেন না কেন, সে তো বহু আগেই বলে গেছি। ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্টে কেউ কোঅপারেট করে না। আর এখন তো গভর্নমেন্ট আউটগোয়িং, এখন তো গভর্নমেন্ট ঝুঁকে গেছে কিভাবে বেরোয় যাবে।
এখন সে কিভাবে বের হবে সেই চিন্তায় আছে। নাইলে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলল যে এই অস্ত্রগুলা ব্যবহার হবে না, এই যে অস্ত্রগুলা লুট করছে সেই অস্ত্রগুলো ব্যবহার হবে না, তাহলে কি উদ্ধার হয়েছে এবং একটা সেফ কাস্টডিতে রেখে দিছে একটা পরিবেশ বোঝানোর জন্য যে অস্ত্রগুলা বাজারে আছে? এই প্রশ্নগুলো তো আসে। আপনি কী হিসাবে বললেন ওই অস্ত্র ব্যবহার হবে না? আপনি ওই অস্ত্রগুলো চেনেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী বহাল তবিয়তে আছে। এরপরও রাজনৈতিক দলগুলো বলে না যে ওনার চলে যাওয়া উচিত। এরপরও রাজনৈতিক দলগুলো বলে না যে কেউ কেউ বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু রাজনীতি এরপরে যারা বলে না যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, যেমন জামাত প্রশ্ন করছে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু অন্য বড় দল কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড আছে? কেউ বলছে না, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা আস্থা রাখতে চান। আস্থা রাখতে চাইবেন কেমনে? এই যে বিষয়গুলো থাকার পরেও যদি আস্থা থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে আমার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ। এখন আসেন নির্বাচন তাদের কাছে তার আগে আপনি যে কথাটা বলছেন আচরণবিধি লঙ্ঘনে আপনি যদি এই জিনিসগুলো দেখেন, যেটা আমি বলতে গেছিলাম আপনাকে, যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নমিনেশন প্রাপ্ত আছে, মনোনয়নপত্র বাতিল হয়নি, জি, ঋণ খেলাপি বাতিল হয়নি, আবার দ্বৈত নাগরিকত্বের প্রার্থী বাতিল হয়েছে সেটাও আছে, ঋণ খেলাপি বাতিল সেটাও আছে। এই যে দ্বিচারিতা, এইটা কি নির্বাচন কমিশনের অদক্ষতা? নির্বাচন কমিশন অযোগ্য যদি হন তাহলে আপনি নির্বাচন কেমনে করবেন? নির্বাচনের দিন সামাল দিবেন কেমনে? আজকে র্যাব একজন মারা গেছে, র্যাবের অফিসার মারা গেছে বা মারা গেছে, আজকে পীরের বাড়ির এই ঘটনা, নির্বাচনের দিন আরও ঘটতে থাকবে। তাহলে কি নির্বাচন কমিশন কি চাপের মুখেই দ্বৈত নাগরিকত্ব? আমি তো নির্বাচনের কাছে কৈফিয়ত চাচ্ছি। আপনি এক জায়গায় দ্বৈত নাগরিকত্ব লোক বাদ দিচ্ছেন, আর জায়গায় দিচ্ছেন না কেন? তাহলে আপনি নির্বাচনটা তুলবেন কেমনে? আর সেই নির্বাচন তোলার জন্য আমরা ব্যস্ত কেন? তারপর আমরা বলতেছি কেন আমরা আশাবাদী এই হবে? আমি তো এখানে দ্বিচারিতা দেখতেছি। একটা স্বাধীন দেশে সবার চোখের সামনে এটা চলমান থাকবে নির্বাচন কমিশনের এই অ্যাক্টিভিটিস, আর আমরা সেটা তাকায় তাকায় দেখব। একবারও কি ভাবছেন নির্বাচন কমিশনের এই সুযোগ, এই অদক্ষতার কারণে কিংবা তার ভয়ের কারণে হোক কিংবা সুদূরপ্রসারী ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার কারণে হোক, কিন্তু যারা ক্ষমতায় যাবেন, এমপি হবেন, লিখে রাখেন সময়ের ব্যবধানে এইগুলো আপনাকে ছোবল মারবে। কেন মারবে সেটা বলে দিচ্ছি। সেটা প্রমাণ করে গেছেন আবার শফিক রেহমান সাহেব। কয়েকদিন আগে উনি সাংবাদিকদের সম্মেলনে বক্তব্য রাখছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে বলছেন, কোনো সাংবাদিকদেরকে বলছেন দালাল হিসাবে চিহ্নিত করেছেন। আমি নামটা বললাম না, পত্রিকার নামটাও বললাম না। আমি তাদের ছবি দেখছি তখন মুখের উপরে জাস্ট এইভাবে হাত দিয়া মানে একটু আড়াল হতে চায়, বাট ক্যামেরা তো ধরে আছে। দালাল শব্দটা ব্যবহার করার বলছে, ওনারা বলতে খারাপ লাগতেছে। আপনারা একসময় আওয়ামী লীগের দালালি করেছেন, আপনারা এখন আজকে বিএনপির দালালি করছেন কেন? আপনার সৎসাহসটা আপনি আওয়ামী লীগের পক্ষেই লেখেন না। তারপরে আবার বলছেন আমি জানি আপনাদের পয়সা দরকার, পয়সার জন্য করেন। এরপরে আপনি কি আশা করেন? তখন তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন ওনার বাড়ি ভাড়া ইনকাম আছে, দিস ইনকাম আছে। সুতরাং আপনারা বিকল্প একটা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু পয়সার বিনিময়ে আজকে অমুকের দালাল কালকে তমুকের দালাল এটা হয়েন না। এরপরে আপনি কি আশা করতেছেন এবং সেটা আমরা তাকায় তাকায় দেখতেছি। আমি আবারও নির্বাচন কমিশনে বলছি যে দুইটা বিষয়ে কাজ করছেন আপনি। একটা তফসিল ঘোষণা করছেন কোন আইনে, আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘোষণা বাতিল করার জন্য আপনি চিঠি দিন কোন আইনে, আপনি পরিষ্কার করবেন। 3 নম্বর আসেন যেটা বলতেছিলাম, আজকে যেমন ধরেন মোমেন সাহেব, আমি দেখলাম, আপনি লক্ষ্য করে দেখছেন যে মোমেন সাহেব একটা প্রশ্ন রেজ করছে। 1 নম্বর সে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। বলছেন উনি। কেন হবে কি হবে না সেটা আমার প্রশ্ন না, উনি বলছেন। আমি ওনাদের কথা, যেমন শফিক রহমান সাহেবের কথা আমি কোট করলাম। তারপরে বলতে শুনিনি আপনি আমেরিকান অ্যাম্বাসেডার সাহেব দেখা করছেন সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের সাথে, এবং সেখানে কিন্তু উনি সব দলের সাথে কাজ করতে চান এবং ইনক্লুসিভ নির্বাচন চান। ইইউ একই কথা বলেছে। আমি বলছি না আমি চাই কি চাই না, কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি। আমার এখানে কোনো নিজস্ব মতামত না, আমি তাদের কথাগুলো বললাম। কেন? যে এই নির্বাচনটা হওয়ার পর এটা সিমটমটা আমি যেটা দেখতেছি এইটা খুব বড় আকারে। কেননা আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ড করেননি, রাষ্ট্র আওয়ামী লীগকে ব্যান্ড করেনি, রাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, স্থগিত করেছে। তা আমরা যারা গর্ব করি, অহংকার করি গণতন্ত্রের পক্ষের শক্তি, আপনারা কেন চিৎকার করে বলেননি সব দলের নির্বাচন হওয়া উচিত? আমি একবার বলছি না হওয়া উচিত কি উচিত না, যেহেতু ব্যান্ড করে নাই। নাৎসি বাহিনী ব্যান্ড হয়েছে, ওই যে কি হিটলারের নাজি বাহিনী, ইটালির আরও এক পার্টি ব্যান্ড হয়েছে। ব্যান্ড হইলে সেটা লিগ্যালি হোক আর ইলিগ্যালি হোক,
সেটা এক কথা, কিন্তু আপনি গণতন্ত্রের পক্ষে বয়ান দিতেছেন আপনারা সবাই মিলে, সব রাজনৈতিক দল, অথচ আপনারা ব্যান্ড পার্টিরা, কিন্তু পার্টি ইনক্লুসিভ নির্বাচন, ওই যে আজকে এই সুর তুলছে যেটা বললাম আব্দুল মোমেন সাহেব, সমস্ত হাই কমিশনাররা বলতেছে, এমবাসি বলতেছে, তো এইটা তো সময়ের ব্যবধানে, এটা তো লজিক্যাল প্রশ্ন। এমনকি রাজনৈতিক দলগুলো কি একবার বলেছে সরকারকে যে দল আপনি ব্যান্ড করেননি? কারণ আমি এটা বলতেছি কেন, আপনারা মুখে মুখে খালি গণতন্ত্রের কথা বলেন, সব দলের নির্বাচন হওয়া দরকার, মানে থাকা উচিত, তাহলে যে দলটা ব্যান্ড নয়, আমি কিন্তু একবার বলি না আওয়ামী লীগের নির্বাচন করা উচিত কি উচিত না, কিন্তু রাজনৈতিক দল তো সরকারকে চাপ দেওয়া উচিত, যে দল ব্যান্ড নয় সে নির্বাচনে আসতে পারবে না কেন? আজকে জাতীয় পার্টি নির্বাচন করতেছে নেপথ্য শক্তি নাকি আওয়ামী লীগ, কেউ কেউ বলেন, আমি জানি না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো যে পার্টি ব্যান্ড নয় সেই পার্টি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য তো রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে বা স্বচ্ছতা থাকলে সরকারকে বলা উচিত। আদৌ কি কেউ বলছেন? তাহলে এই প্রশ্নটা আসবে, কেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। সবাই বলে 35% ভোটার আওয়ামী লীগের, সব তর্ক করে বাদ দিলাম, 25%ও যদি থাকে, তার 20%ও যদি থাকে, ভোটার মানে জনসংখ্যা, 20% থাকলেও 20 কোটি লোকের 5 কোটি, 5 ভাগের 1 ভাগ হলে 4 কোটি, 4 ভাগের 1 ভাগ হলে 5 কোটি। আপনি 5 কোটি লোককে বঞ্চিত রাখতেছেন ফর গডস সে। আমি কিন্তু বলতেছি না আওয়ামী লীগ আনা উচিত, আমি বলছি যারা গণতন্ত্রের দাবিদার, অহংকার কইরা বলেন আমরা সবার পার্টিসিপেশন চাই ইত্যাদি, তাদের জন্য বলছি, রাজনীতিবিদদের জন্য বলছি, আপনারা যে দল ব্যান্ড নয় সেই দল ছাড়া নির্বাচন কেন করছেন, সরকারকে কেন চাপ দিচ্ছেন না, এবং সময়ের ব্যবধানে আসবে ইভেন জাস্ট ইমিডিয়েটলি আফটার ইলেকশন। কারণ আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করেনি, কোনটা? 14, 18, 24, 3টা নির্বাচন ইনক্লুসিভ করেননি, কিন্তু সে টিকে রয়েছেন। কেন টিকে রয়েছেন আমরা সবাই জানি। কেউ যদি আমরা ভাবি যে একইভাবে আমরা আরও 3 টার্ম থাকবো, অ্যাবসার্ড। কারণ আপনি যারা, মানে অতীতে আমরা দেখেছি যে 96-এর একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনটা 21 দিন টিকছিল, পরে তাই তো তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওই যে নির্বাচনটা হয়েছিল 21 দিন টিকলো, সেটা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ায় কিন্তু 21 দিন পর আবার নির্বাচন দিতে হইতেছে। আমি ঠিক জানি না সামনে কি হবে, কারণ সমস্ত ডিপ্লোম্যাটরা চাইতেছে ইনক্লুসিভ। ও আব্দুল মোমেন সাহেব বলছে আমরা কিন্তু বসে নাই, আমরা বিভিন্ন জনরে লিখতেছি, বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্কারে লিখতেছি ইনক্লুসিভ নির্বাচনের কথা। তো সুতরাং আবার জাতীয় পার্টি আসতেছে নির্বাচনে, এবং জাতীয় পার্টি যে পরিষ্কার বলতেছে না ভোটে ভোট দিতে, তার মানে সে পরিষ্কার আওয়ামী লীগের পক্ষে। আমি সেটাও দোষের বা গুণের ধরছি না, যেহেতু আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতিবিদদের কথা চিন্তা করতে হবে, কালকে যদি ইনক্লুসিভ নির্বাচন ইস্যুটা চলে আসে, সামাল দেওয়া কঠিন হবে যদি আপনি এই নির্বাচন যাতে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই গ্রাউন্ডই যাতে এই নির্বাচনটা মানে মেয়াদ দুর্বল বা সংক্ষিপ্ত না হয়ে যায়। জি, সামনে আসলে কি হবে সেটি বলা মুশকিল। 79টি আসনে বিএনপির 92 জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন। কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন, আমরা দেখছি। আপনি নিজেও সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন, জানেন খুব ভালো করে বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে কি বিএনপির জন্য একটি নিশ্চয়ই মাথা ব্যথার একটি কারণ? জি, ওই যে হাড্ডাহাড্ডি শব্দটা ওখানেও আছে, খুব মানানসই হয়। এই কারণে জামাতে ইসলাম স্বাভাবিকভাবে এই সুযোগটা নেবে, তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আরও বেশি আছে। শুধু কি জামায়াত ইসলাম, জাতীয় পার্টি আমরা দেখছি যে 196টি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি, গতকাল তারা সংবাদ সম্মেলনে বলেছে। তাদের মধ্যে একটা পুলক কিন্তু গত কয়েকদিন আমরা একটু একটু করে দেখেছি। তো এখানে জামাতের মূলত অন্যতম শক্তি, যেটা মাঠের শক্তি, সেটা হচ্ছে ছাত্র শিবির। আর ছাত্র মানে হচ্ছে যে শিক্ষাঙ্গন কেন্দ্রিক, তাদের ওখানে একটা উচ্চাশা আছে। তার উপর বিএনপির দিক থেকে আপনি 79টার কথা বললেন, সংখ্যাগতভাবে সম্ভবত গোলমাল আছে প্রায় 100 মতো। জামাত, আমার কাছে যতটুকু তথ্য, জামাত প্রতিদিনে জরিপ করছে। যে জরিপ শব্দটা বললেন, প্রত্যেক দিন তারা জরিপ করছে। তারা টেবিলের কাজে ভালো, অর্থাৎ হোমওয়ার্কে ভালো, টেবিল ওয়ার্কে ভালো। এমনকি মাঠে ময়দানে কে কোনটা বোঝে, এই মুহূর্তে কোন দাওয়াইটা ছাড়া দরকার, এটা কিন্তু জামাত ভালো বোঝে। জামাতের অবস্থা অবশ্যই আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু বিএনপির সাথে হাড্ডাহাড্ডি করার মতো শক্তি হয়েছে কিনা সেটা প্রশ্নের মধ্যেই থেকে গেল। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাদের সাথে একটা শক্তি আছে, এনসিপি। অর্থাৎ এনসিপি তাদের সাথে আসাতে এনসিপির কি ক্ষতি হলো না লাভ হলো ওটা আরেক প্রশ্ন, কিন্তু জামাতের কিন্তু লাভ হয়েছে।
আবার আরেক দিকে জামাত কিন্তু একটা মোটা দাগে একটা লস করে ফেলেছে 2-3 দিন আগে। তারা যেটা চেষ্টা করেছিল যে দক্ষিণপন্থী ভোটগুলো এক বক্সের মধ্যে নিয়ে আসা, সেটি ভাগ হয়ে গেছে। তো ওখানে আবার বিএনপির জন্য ভালো খবর আছে। তো এরকম ভালো মন্দ খবরের রসায়নে হাড্ডাহাড্ডি যদি লড়াইটা ভোটের ময়দানে হয়, সেটা অবশ্যই নির্বাচনকে একটা অর্থ দাঁড় করাবে। অর্থাৎ যেটা আমরা বলতে চাই যে উৎসব মুখর, উৎসব ওখানে একটু একটু হতে পারে। কিন্তু যেভাবে মারামারি করে উৎসব হচ্ছে, যেভাবে রক্ত দিয়ে লাল উৎসব হচ্ছে, ওইটা কিন্তু ভয় জাগাচ্ছে। এর সমান্তরালে কিন্তু এই কথা বলতেই হয় যে আমরা এখন পর্যন্ত কথা বলছি, আপনি এখান থেকে বের হওয়ার পরও আপনার নিকটজনরাও জিজ্ঞাসা করবে বা করে যে নির্বাচনের নিয়ে তো অনেক কথা বললেন, তো নির্বাচন কি আসলে হবে নাকি? এই কথা অনেক মানে প্রতিদিনই শুনতে হচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। তো আবার ইতিবাচকভাবে এইভাবে নেওয়া যায় যে শখের জিনিসের প্রতি এটা বারবার দেখতে ভাল লাগে, বারবার আলোচনা করতেও ভাল লাগে, যেটার প্রতি আকর্ষণ বেশি। ওই প্রশ্নে সঠিক। কিন্তু এখানে এনসিপির দিক থেকে বিশেষ করে কয়েকজনের সুনির্দিষ্ট, আপনি কয়েকজনের নাম বলেছেন, আমি নাম আর উচ্চারণ নাই করলাম, তারা যে এই টোনে কথা বলছে, অর্থাৎ কিছুটা 3, 4, 5 আগস্টে যে শব্দগুলো ব্যবহার করত, 24 তারিখ বলছি আমি, ওই শব্দগুলো তারা ব্যবহার করত তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগকে টার্গেট করে। তো এই মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতায় নয়, তাদের টার্গেটগুলো কিন্তু প্রত্যেকটাই বিএনপির প্রতি সম্ভাব্য তারা ধরে নিচ্ছে। অর্থাৎ বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, কিন্তু তারপরও বিএনপির কি যন্ত্রণা সইতে হচ্ছে, তাদের কথা শুনতে হচ্ছে। আবার বিএনপির দিক থেকেও আমরা আরেকটা বিষয় খেয়াল করবার মতো, আমরা যারা গণমাধ্যমে কাজ করি খুব খেয়াল রাখি আমরা যে বিএনপির দিক থেকে কি জবাব দেয়া হয়। বিএনপি ওখানে অত্যন্ত সতর্ক, কোনো জবাব দিচ্ছে না, কিন্তু একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। তো এটা এক ধরনের কৌশলও হতে পারে, বিচক্ষণতাও হতে পারে, কিন্তু সেটা কতদিন। আর যেটা আমার রাজ্জাকি ভাই বললেন সেটা অবশ্যই প্রাসঙ্গিক। নির্বাচন যখন আসে বাংলাদেশে, এমনই এক বাস্তবতা, এখানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হোক, আপনি তার কার্যক্রম স্থগিত করেছেন। তো এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া আসলে উচিত ছিল, রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে হয় আওয়ামী লীগকে স্থগিত থাকবে কেন, ফয়সালা করেন, নিষিদ্ধ করেন, হয় নিষিদ্ধ করে দেন, অথবা যদি তারা সিদ্ধই থাকে তাদেরকে মাঠে কাজ করতে দেন। আবার প্র্যাকটিক্যাল অবস্থাটা কি, শেখ হাসিনা নেই বা ওবায়দুল কাদের নেই বা মোমেন সাহেব নেই, তারা এখন দেশেও নেই। মোমেন সাহেব তো শুধু কথা বদলাচ্ছেন না, চেহারাও বদলে ফেলেছেন। এটা রাজনীতিবিদদের একটি ইঙ্গিত দিচ্ছিলেন রাজ্জাকি ভাই কথা, যে জাতীয় পার্টির জি পেছনে আবার আওয়ামী লীগের কোনো শক্তি আছে কিনা প্রশ্ন প্রাসঙ্গিক। আবার ভারতও তো প্রাসঙ্গিক। ভারতের দুটা বিষয় এখানে দেখেন উল্লেখ না করলেই নয়, একদম কাছাকাছি বিষয়। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, তিনি ভারত সফর করে আসার পর ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিষয়ে বক্তব্য কই, তিনি বলছিলেন যে ভারতের অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। কাছাকাছি একটা ঘটনা ঘটেছে জামাতে ইসলামের আমিনের সাথে, ওনার সাথে ভারতের কর্তৃপক্ষীয় কথা হয়েছে, তারা বলেছিল এই কথাবার্তা যেন গোপন রাখা হয়। তো তিনি আবার সাহসের সাথে বলে ফেলেছেন যে না, আমি আর গোপন রাখলাম না, প্রকাশ করে ফেললাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে ভারত একটা ফ্যাক্টর, তারা শুধু কথাই বলে না, কথা গোপন রাখার বিষয় একটা আরোপ করে বলে, আবার কেউ কেউ গোপন রাখে, কেউ কেউ ঘোষণা দিয়ে গোপন রাখে, কেউ কেউ প্রকাশ করে দেয়। এই তো হচ্ছে তফাৎটা। তো এরকম একটা অবস্থায় নির্বাচন, আবার ভারত তার দেশের কূটনীতিকদেরকে বা তাদের পরিবার পরিজনকে এখান থেকে সরিয়ে নিতে বলছে। সেটা কি কোনো নিরাপত্তার ভয়ে নাকি কূটনৈতিক কোনো অন্য কোনো কৌশল কিনা আমরা সেদিকে খেয়ালও করছি না। নিজেরা কিন্তু হাড্ডি মারামারি করছি, বলছি হাড্ডাহাড্ডি লড়াই। এগুলো করতে গিয়ে আমাদের কিন্তু ভাববার বিষয় আছে যে তারা কোথায় ছিলেন, এই পরিস্থিতিতে কিভাবে এলেন। এই পরিস্থিতিতে যদি পা পিছতে যায় তাহলে তাদের আবার কি পরিণতি ভোগ করতে হতে পারে, এটা আমরা হয়তো বা সতর্ক করতে পারি, উচ্চারণ করতে পারি, ভূমিকা রাখতে পারি না এই টেবিল থেকে, কিন্তু মনে করিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে তারাই হয়তো নির্ধারণ করবেন তাদের আগামী দিনের পথরেখাটা কোন দিকে হবে। জি, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। পর্যায়ে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলাপ হচ্ছে, সেখানে নির্বাচন কমিশনের অবধারিতভাবে চলে আসে নির্বাচন কমিশনের বিষয়টি। নির্বাচনী পরিবেশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ঢাকা 6 আসনের জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেছেন, পেশিশক্তি এবং অস্ত্রের সাথে জড়িত ঘটনাগুলোর এখনও সমাধান করা হয়নি। অন্যদিকে নির্বাচনের সময় কালো টাকার ব্যবহার একটি গুরুতর উদ্বেগের বিষয়। এই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
রাজাকি ভাই ভাই বললাম তো, বেশ কিছু আমি- অভিযোগ তিনি আমরা করেছেন। তো দেখতেছি কতগুলি, এর আগে আমরা বলে গেলাম যে নির্বাচন কমিশনের কি অদক্ষতা নাকি ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। কেননা একটু আগে তো বলে গেলাম আপনাকে, যেখানে আপনার অস্ত্র উদ্ধার হয়নি, যেখানে আপনার পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এগুলা ব্যবহার হবে না, এখন তো সব কিছু নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশনই তো কৈফিয়ত চাইতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনে, কারণ সেও সাংবিধানিক পদ হোল্ড করে, যে আপনি এই সূত্রটা কোত্থেকে দিলেন, কিভাবে দিলেন, এগুলো কিন্তু খুব মারাত্মক না, ব্যাপার। কিন্তু দুই দলই, রাজাকি ভাই, দুই দলই কিন্তু বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র বা একটা বেশ চক্রান্ত ভালো চলছে। কথা, দুই BNP দলের বলছে, জামায়াত আর রাখেন, বলছে। দুই দলের মধ্যে যদি বলে, আমি জানি না কোন দল, সব দলই ধরে নিলাম, দুই দল বলতে আমরা এখন দুইটা দল ধরবো, বিএনপি আর জামায়াত। জামাত, কারণ দুইটা দলের নিয়ে দুইটা জোট বানাইছে। এখন বিএনপি যদি বলে, যেমন আমরা এমন কথাও শুনছি, 3 জন ভোটার নাই, তারা নাকি নির্বাচন বন্ধ করবে, এই কথা যদি কেউ বলে, বলার পর যদি বলে ওরা নির্বাচন বন্ধ করতে পারে, হাস্যকর হয় না? ভোটার 3 জন নাই, তারপর যদি বলেন ওনারা নির্বাচন বন্ধ করতে চায়, তাহলে বিষয়টা কেমন মনে হয়? আবার কেউ বলছেন দায়িত্বশীল দলের, যে দুইটা দল নির্বাচন চাইতেছে নির্বাচন বাতিল করতে, দুইটা দল যারই মিন করুক, ওনরা যখন নাম বলে নাই আমিও বলি নাই, কিন্তু আমরা তো বুঝি, তো এই দুইটা দল নির্বাচন বাতিল করবে কেমনে? আসলে বিষয়টা কি, যদি এমন হয় যে ওই দুইটা দল ইঞ্জিনিয়ারিং করতে সেন্টারে যাবে, আর যদি আমরা রুখতে যাই তাইলেও মারামারি, আর যদি দুইজনই প্ল্যান করে এসে আমরা ইঞ্জিনিয়ারিং করুম তাইলেও মারামারি, আবার যদি প্ল্যান করে এসে যে ওনরা ইঞ্জিনিয়ারিং করবে আমরা বাধা দেবো, তাও মারামারি। তার মানে মারামারি সুনিশ্চিত, তার মানে নিজেদের উপরে আস্থা নাই, নাকি হাড্ডাহাড্ডি লড়াই? এটা হাড্ডাহাড্ডি লড়াই, নিজেদের উপরে আস্থা নাই, এবং মাঠ জরিপ করে দেখা গেছে ভোটারদের মনোযোগ জয় করতে পারে নাই, মন নিতে পারে নাই। 3 নম্বর, আপনি যদি মনে করেন বাংলাদেশ কি আসলে জানেন, বাংলাদেশ হলো ভুলে যাবার দেশ। তার মানে কি ইঞ্জিনিয়ারিং কি সুনিশ্চিত? আপনি যদি বলেন কোনো দল যদি 2/3 মেজরিটি নিতে হয়, ইঞ্জিনিয়ারিং ছাড়া নিতে পারবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। 2/3 মেজরিটি কেন নিতে হবে? 2/3 মেজরিটি যদি আপনি না নেন, তাহলে তো আপনি যদি সিঙ্গেল মেজরিটি নিয়ে বসে থাকেন, তাহলে তো সব দল ক্ষমতায়, আপনি কিছুই করতে পারবেন না। সিঙ্গেল মেজরিটি নিয়ে গেলে আপনি রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ দিতে পারবেন সিঙ্গেল মেজরিটি দিয়ে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনার মন মতো করতে চান, প্রত্যেকেই তার মন মতো করতে চায়, তাই প্রত্যেকে যদি মন মতো করতে চায়, এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে আমরা অনেক কর্মকাণ্ড ভুলে গেছি, যে কারো কারো বিচারও আমরা করব, কিংবা কারো বিচার থামিয়ে ফেলবো, কিংবা সংবিধান আমার মতো করে পরিবর্তন করব, কিংবা গণভোট যদি বিজয় লাভ করে তারপরে আমি কার্যকর করব না, আমি এই নোট অফ ডিসেন্ট দিয়ে চলে গেছি, এগুলো আমি মানবো না, তাতেও 2/3 মেজরিটি লাগবে। যদি অন্যের উপরে ডিপেন্ড করতে হয়, তাহলে তো ঝামেলা হয়ে গেল। সুতরাং বিষয়টা হচ্ছে ওইখানে। এখন এই বাংলাদেশ যেহেতু ভুলে যাওয়ার দেশ, আমি যদি বড় দলের হইতাম, আজকে আমরা তো ট্যাগ পাই, টকশো করার পর আমরা ট্যাগ পাই, নিরপেক্ষভাবে কথা বলি, কখনো ওর পক্ষে যায়, যার বিপক্ষে যায় সে ট্যাগ লাগায়। আপনি একটা জিনিস কি লক্ষ্য করে দেখছেন, যে সবই কিন্তু রাজনৈতিকভাবে প্রহসন যদি ধরি, যে অমুক দলের ভোট দিলে বেহেস্ত পাবা, এটা তো রাজনৈতিক বক্তব্য, মানে সুবিধা নেওয়ার, ভোট আনার, এই তো প্ল্যানটা তো এই। যদি তাই হয়, তাহলে আমরা যারা ফ্যামিলি কার্ড দিব, তারা তো দুনিয়া দিতেছি তাদেরকে, তাহলে একজনে দিতেছি দুনিয়া, আরেকজনে দিতেছি আখেরাত। মানে একদল বলতেছে ফ্যামিলি কার্ড দিব, স্বাস্থ্য কার্ড দিব, সে তো দুনিয়ায় বেনিফিট পাবে, তাহলে আমি দুনিয়া দিচ্ছি। আরেকজন বলতেছে আমারে ভোট দিলে বেহেশত পাবেন, আরেক দল দিতেছে আখেরাত। তার মানে দুইজন দুইটা জিনিস বিক্রি করতেছে, কেউ দুনিয়া, কেউ আখেরাত। এখন কেন বলতেছি কথা, দুইটাই তো লাগবে আমাদের। দুইটাই তো লাগবে, তো দুইটাই যদি লাগে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, 2/3 মেজরিটি পাবে না। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর বিকল্প কি? আপনি 2/3 মেজরিটি পাবেন কেমনে? আমি তো 4 কোটি ভোটারের কথা বলছি, 4 কোটি ভোটার ভাববে কাকে ভোট দিব। যার সন্তান মারা গেছে, সে যে দলেরই থাকুক, সে যদি দেখে যে তার দল ফ্যাসিজমের পক্ষে, ওখানে ভোট দিবে না। আপনি এইভাবে চিন্তা করলে দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই সুনিশ্চিত। সেই কারণে বলছি, ওই জন্য ইঞ্জিনিয়ারিং কথাটা আগাম নিয়ে আসতেছে বহুজনে, যে দুইটা দল ইঞ্জিনিয়ারিং করতে চায়, যাদের 3টা ভোট নাই তারা যদি ইঞ্জিনিয়ারিং করতে পারে। ইতিমধ্যে আপনি কতগুলো পরিবর্তন দেখবেন, হোক সেটা লোক দেখানো, হোক সেটা লোক দেখানো, সবাই তো লোক দেখায়। আপনি যে সম্মান করতেছেন, এমন অনেক সম্মান করতেছেন। আমি একটা কথা আপনাকে বলছি না কিছুদিন আগে, ফলো করলে এখনও বাজারে পাবেন, যে আমার ছেলের বয়স 25 কিংবা আমার মেয়ের বয়স 25, সে যখন আমাকে অ্যাডভাইস করে এবং অ্যাডভাইসটা যখন প্রপার হয়, খুব ভালো লাগে, তখন আমি কিন্তু প্রচার করি। কি প্রচার করি? বা আমার মেয়ে কিন্তু ম্যাচিউর্ড হয়েছে, আমার ছেলে কিন্তু খুব ম্যাচিউর্ড হয়েছে, খুব ম্যাচিউর্ড কথা বলে, এবং সেটা আমি ফলো করি। কিন্তু যখন এটা আপনার সন্তান আমাকে এই অ্যাডভাইসটা দিবে, তখন আমি প্রথম তাকে কি বলি, যে তুমি লেখাপড়া করো, এইসব নিয়ে এত চিন্তা করো না,
তারপরে যদি আমাকে অ্যাডভাইস দেয় তখন বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার। আপনি এখন সমাজে খোঁজেন পাবেন যে 25 বছরে বহু লোকই বহু অ্যাডভাইস দিতেছে, সেটা গ্রহণযোগ্য। আর 30 বছর পার হয়ে গেছে তাদের কথা। আমি যদি সবচেয়ে বড় দল হইতাম আজকে, আমি তো, আমার সাথে এই এনসিপির কোনো বিরোধী থাকতো না, এই জুলাই চেতনা নিয়ে কোনো বিরোধী থাকতো না। কেন বলছি কথাটা? বাংলাদেশ হলো ভুলে যাওয়ার দেশ, বাংলাদেশ হলো মনে না রাখার দেশ, বাংলাদেশ হলো সুবিধা নেওয়ার দেশ। যারা মারা গেছে তারা মারা গেছে, যারা আহত হয়েছে তারা আহত হয়েছে, কিন্তু যারা বেঁচে আছে তারা এখন জীবন যুদ্ধে লড়াই করতেছে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি মৃত্যু মাথায় নিয়ে লড়াই করতেছি, হাদি গুলি খেয়ে মারা গেছে। সুতরাং এইদেরকে আমরা গিলে ফেলে পারতাম। তোমরা আন্দোলন করেছো, যেমন ধরেন 5 স্টার হোটেল যারা বানায়, সেই হোটেলে কিন্তু যারা বানায় তারা থাকে না। তো একইভাবে এই যারা বানায়, আমরা কিন্তু এই একইভাবে চিন্তা করতেছি, তোমরা আন্দোলন করছো, তোমরা মন্ত্রী হবা কেন, এই কথা আমরা বলি। 5 স্টার হোটেলের লেবার আর আন্দোলন করে যাদেরকে সরাইয়ে দেওয়ার পর আপনারা এসে নির্বাচন করে ক্ষমতায় যাবেন চিন্তা করতেছেন, দুটি বিষয় এক না। ওদেরকে গিলে ফেলা যেত, কারণ ওরাও কিন্তু 1400 লোক মারা গেছে, তার চেয়ে নিজের জীবনের ঝুঁকি চিন্তা করে বেশি। তাকে যদি আমি গিলে ফেলতাম, আজকে কিন্তু আমরা জোট সিট দিতেছি, যে সমস্ত লোক আদৌ কোনো ভোট পাবে না, কোনো অবদান নাই, রাজনীতিতে যাদের কোনো অবদান নাই, তাদেরকে সোকল জোট বানাইয়াও আমরা তাদেরকে কখনো মার্কা দিতেছি, কখনো মার্কা না দিয়ে বলতেছি তোমারে আমার লোক ভোট দিবে। এই তো বিষয়, জোট যেগুলা বানাইছে। তো সেক্ষেত্রে তো আমরা তাদেরকে গিলে ফেলতে পারতাম। আপনি 25টা সিট ছেড়ে দিছেন, ফর এক্সাম্পল 25টা সিট তো আমরা তাদেরকে ছেড়ে দিতে পারতাম, ওরা যদি সেফ হইতো। কারণ বাংলাদেশ সবচেয়ে বড় অর্জনই হইল, ধরেন আওয়ামী লীগের যে শেখ হাসিনার যে ফেসিজম, সেটাকে আমরা সরাই ফেলছি। তারপরে যদি কেউ চিন্তা করে যে আবার ফেসিজমে, না, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করে ফেললেই হইতো, কিন্তু আমরা সেটা পারিনি। আমি বলবো চরম ব্যর্থতা রাজনৈতিক দলের, যারা মানে কালকে ক্ষমতায় যাবে। কারণ এই ছেলেপেলেগুলা কিন্তু এখন নিরাপত্তার ঝুঁকিতে আছে। ইউনূস সাহেব সেফ এক্সিট খুঁজতেছেন, উনি এখন কি সুন্দরভাবে যাবেন এবং তার ইজ্জত নিয়ে কিভাবে যাবেন, সেই সমস্ত চিন্তাটা করতেছেন। সেটাও অমূলক নয়, সেটাও দোষ নয়, কেন সেও চিন্তা করতেছে। তো এই ছেলেপেলেগুলাকে যদি সবচেয়ে বড় দল আজকে অ্যাকোমোডেট করতো, তারা কিন্তু ওই জায়গা থেকে শিফট করে চলে আসতো, যে তারা আজকে মন্ত্রী মিনিস্টার যাই হোক, আপনি যাদেরকে আমরা সিট দিতেছি জোট বানাইয়া, তাদের কি অবদান আছে? লোক ডাকলে 50টা লোক আসবে না, সমস্ত দল 1 মাস 1.5 মাস 2 মাস করে প্রোগ্রাম করলে 2 বাসের লোক নাই যাদের, তাদেরকে আমরা সিট দিতেছি ডাইকা জোটের নামে। আর আমরা যারা আন্দোলন করলো, যাদের বদৌলতে দেশে এসে রাজনীতি করতেছি, মন্ত্রী হইতেছি, স্বপ্ন দেখতেছি, তাদেরকে আমরা এত অসহায় করে ফেললাম, এই ব্যথা কোথায় রাখবো? জি, রাজ্জাকি ভাইয়ের অনেক কথা শুনছিলাম, শুনতে শুনতে সময় শেষ হয়ে গেছে। আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা ছিল, কিন্তু আজকে পারছি না। পোস্টাল ব্যালটের আজকে ভোট কিন্তু শুরু হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ভোট শুরু হয়ে গেছে। এই ভোটের পোস্টাল ব্যালটের কি প্রভাব রাখবে কি রাখবে না, বা পোস্টাল ব্যালটের সিস্টেম কেমন হবে, এটি নিয়ে আসলে বিস্তারিত আলোচনার ইচ্ছে ছিল, কিন্তু সেই জায়গাটা হয়নি। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।